তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। হ্যাঁ বন্ধুগণ, আমি তোমাদের কিংবদন্তি ভারতীয় স্বাধীনতা সংগ্রামের প্রাণপুরুষ নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা বলছি। তার দিল্লি চলো স্লোগান প্রত্যেক ভারতীয় হৃদয়ে আজও বিদ্যমান। নেতাজি সুভাষচন্দ্র বসু 1897 সালের 23 জানুয়ারি উড়িষ্যার কটক শহরের সমৃদ্ধশালী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা জানকীনাথ বসু ছিলেন একজন খ্যাতনামা আইনজীবী ও তার মাতা ছিলেন প্রভাবতী দেবী। বাল্যকাল থেকে তিনি ছিলেন খুব মেধাবী ও মনোযোগী ছাত্র। তিনি উড়িষ্যার কটক শহরে প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুল থেকে প্রাথমিক পড়াশোনা সম্পন্ন করার পর 1911 সালে কলকাতা থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় প্রথম স্থান দখল করেন। স্নাতক স্তরের শিক্ষা গ্রহণের সময় প্রেসিডেন্সি কলেজ থেকে বহিষ্কৃত সুভাষচন্দ্র বসু স্নাতক স্তরের পড়াশোনা সমাপ্ত করেন স্কটিশ চার্চ কলেজ থেকে। আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ব্রিটিশ সরকারের অধীনে লোভনীয় চাকরি তিনি প্রত্যাখ্যান করেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অনুপ্রেরণায় যোগদান করেন কংগ্রেসে। 1938 সালে হরিপুরা কংগ্রেস অধিবেশনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন কংগ্রেসের সভাপতি পদে। কিন্তু 1939 সালে কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে সভাপতি পদে নির্বাচিত হয়েও মহাত্মা গান্ধীর সঙ্গে আদর্শগত সংঘাতের পরিপ্রেক্ষিতে কংগ্রেস সভাপতি পদ থেকে পদত্যাগ করেন এবং 1939 সালেই নতুন রাজনৈতিক দল ফরওয়ার্ড ব্লক গঠন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনাকালে ইংরেজ সরকার সুভাষচন্দ্রকে ভারত রক্ষা আইনে গৃহবন্দী করলে 1941 সালের 17 জানুয়ারি মোহাম্মদ জিয়াউদ্দিন ছদ্মনামে দেশ ত্যাগ করেন এবং জার্মানিতে গিয়ে পৌঁছান। সেখানে তিনি আজাদ হিন্দুস্তান নামক বেতার কেন্দ্র ও ফ্রি ইন্ডিয়ান লিগন নামক সেনাদল গঠন করেন। পরবর্তীকালে বিপ্লবী রাসবিহারী বসুর আহ্বানে তিনি সাবমেরিনে করে জাপানে আসেন ও ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগের দায়িত্ব গ্রহণ করেন। 1934 সালে সিঙ্গাপুরে রাসবিহারী বসু সুভাষচন্দ্রের হাতে আজাদ হিন্দ ফৌজ দায়িত্ব অর্পণ করে। সেখানে তিনি আজাদ হিন্দ সরকার নামে অস্থায়ী ভারতীয় সরকার প্রতিষ্ঠা করেন এবং জাপান সরকার তার স্বীকৃতিস্বরূপ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অধিকার তার হাতে সমর্পণ করলে নেতাজি ওই দুটি দ্বীপের নামকরণ করেন শহীদ দ্বীপ ও স্বরাজ দ্বীপ। 1944 সালে আজাদ হিন্দ বাহিনী ইংরেজ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং ভারতের অভ্যন্তরে 1500 মাইল অগ্রসর হয়। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয় আসন্ন হয়ে পড়ায় আজাদ হিন্দ ফৌজ আত্মসমর্পণ করতে বাধ্য হয়। 1945 সালে 18 আগস্ট তাইওয়ানে জাপানি বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। যদিও তার মৃত্যুর কাহিনী নিয়ে এখনো পর্যন্ত বিভিন্ন গল্প, কাহিনী ও ধোঁয়াশা প্রচলিত রয়েছে। তিনি সত্যিই ছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একজন কিংবদন্তি নেতা। তার উজ্জ্বল ও মহান চরিত্রের জন্যই তিনি দেশবাসীর কাছে নেতাজি হিসেবেই আজও পূজনীয়। নেতাজিকে তোমার কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবে।